নমস্কার, আকাশবাণী কলকাতার পডকাস্টে শ্রোতা বন্ধুদের স্বাগত। আচ্ছা, সেই গানটা মনে পড়ে? খেলা খেলা দিয়ে শুরু, খেলতে খেলতে শেষ। শ্রীকান্ত আচার্যর কণ্ঠে ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় মুক্তি পেয়েছিল 2008 সালে খেলা, সেই ছবির গান। আজ 18 বছর পার করে গানের ওই কথাগুলোই যেন বড্ড বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। রাতের পর রাত ভার্চুয়াল জগতে হারিয়ে যেতে যেতে একটা প্রজন্ম প্রায় ভুলতে বসেছে সেই বিকেলবেলাগুলো, যেগুলো আমাদের খেলার মাঠে কেটে যেত। এখন যেন অনলাইন গেমিংই আনন্দের এক অবলম্বন। একাকিত্ব, একঘেয়েমি, অবসাদ, কোন কারণে এই আসক্তি এত বাড়ছে? কোন আকর্ষণে একটা ছেলে বা একটা মেয়ে এতটাই দুঃসাহসী হয়ে উঠছে যে কখনো কখনো জীবনেরও তোয়াক্কা করছে না? সম্প্রতি নয়ডায় 3 কিশোরীর আত্মহত্যার পর তাদের বাবা অভিযোগ করেন একটি কোরিয়ান ভিডিও গেমে তারা আসক্ত ছিল, তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। বিষয়টি তদন্ত সাপেক্ষ, যার সত্যাসত্য এখনও আমরা জানি না। কিন্তু এটাও কি অস্বীকার করা যায় যে ভিডিও গেমসের জন্য সত্যি এরকম ঘটনা একেবারেই ঘটে না? কিছু কিছু ক্ষেত্রে কিছু ভিডিও গেমসে এমন অদ্ভুত কিছু লক্ষ্য দেয়া হয় যেগুলো সত্যিই বিপদ ডেকে আনে। কিন্তু কেউ এই প্ররোচনায় পা দেন কেন, সেটাই আজ জানব। আর যার কাছ থেকে জানতে চাইব তিনি হলেন বিশিষ্ট মনোবিদ উপাসনা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আকাশবাণী কলকাতার পডকাস্টে আপনাকে স্বাগত। প্রথমেই আপনার কাছ থেকে যেটা জানতে চাইব সেটা হলো, জীবনের প্রতিটা ক্ষেত্রেই এই যে ভার্চুয়াল জগতের প্রতি একটা প্রবল আকর্ষণ, এটাকে আপনি কিভাবে দেখছেন? বিনোদন নাকি আস্তে আস্তে বেড়ে ওঠা একটা নেশা? এখন আমরা এমন একটা সময় অ্যাকচুয়ালি বসে আছি যখন ওয়ার্ক ফ্রম হোম আসলে সম্ভব, এবং এখন কোনো সংস্থা চালাতে অফিস নামক বিষয়টার কোনো প্রয়োজন নেই। এটা বহু সংস্থা প্রমাণ করেছে। 10 জন মানুষ 10টা আলাদা জায়গায় বসে একটা অর্গানাইজেশন কমপ্লিটলি চালানো সম্ভব, এবং সেটা ভার্চুয়ালি হচ্ছে। এবং অবশ্যই আমরা বাড়িতে বসে একটা ক্লিকে আমার সমস্ত জিনিস বাড়িতে পৌঁছে যাবে। এটা তো গেল প্রয়োজনের জায়গাটা। এবারে বিনোদনের জায়গাটাতে আসি। আগে কীরকম ছিল? টেলিভিশন ছিল। আগে মনে করে দেখুন, একটা জয়েন্ট ফ্যামিলিতে একটা টিভি হতো, সারা বাড়ির লোক বসে ওই টিভিটা দেখত। তারপর হলো প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা টিভি। এখন টিভিটা আমার হাতে। এবার বিষয়টা এটা হয়েছে যে এখন প্রত্যেকের প্রাইভেট টিভি, এবং প্রত্যেকে প্রাইভেটলি আলাদা আলাদা বিষয় দেখছি। এবং আর একটা জায়গা হচ্ছে, আগে টিভিটা আমার ড্রয়িং রুমে সীমাবদ্ধ ছিল, এখন টিভি আমার বেডরুমে আমার খাটের উপর এসে বসেছে, আমার পাশে আমার সঙ্গে ঘুমোচ্ছে। এবং এর ফলে আমি শুধু বিনোদন নয়, বিজ্ঞাপন থেকেও আমার কিন্তু মুক্তির কোনো উপায় নেই। উই আর কন্টিনিউয়াসলি ইন আ ডিজিটাল লুপ। সেটা থেকে মুক্তির কোনো উপায় নেই। শুধুমাত্র মুক্তি সম্ভব নয়, শুধু নিয়ন্ত্রণ সম্ভব। আমরা ভার্চুয়াল জগতে পৌঁছচ্ছি, এতদিন পর্যন্ত পৌঁছে যাচ্ছিলাম, এখন বোধহয় ভার্চুয়াল জগৎ আমাদের কাছে পৌঁছে গেছে, এবং পুরোটাই অনেকটা গেমের মতো সব কিছু। তো কোনো সংশয় নেই যে অনলাইন গেমের প্রতিও কিন্তু এই অল্প বয়সী ছেলেমেয়ে যারা, তাদের আসক্তি বেড়েছে, প্রচণ্ডভাবে বেড়েছে। মানে এই সমস্যাটা কতটা গুরুতর, কি বুঝছেন একজন মনোবিদ হিসেবে? দুটো জায়গা বলি। প্রথমত বলি, আপনি যেটা বললেন ভার্চুয়াল চরিত্ররা ঘরে চলে আসছে, আপনাকে একটা ইন্টারেস্টিং নুয়ান্স বলি। আমরা শুধু বলছি তো আমাদের অ্যাটেনশন স্প্যান খুব কম, আমরা 10 সেকেন্ডের রিলের বেশি দেখতে পারি না। তাহলে ওয়েব সিরিজ কি করে দেখছি? এটা কি করে সম্ভব? 2 ঘন্টার সিনেমা দেখতে পাচ্ছি না, কিন্তু বিঞ্জ ওয়াচ করে ফেলছি 40 ঘন্টা সিরিজ। তার কারণ সিরিজ আমাদের যেটা দেয় সেটা হচ্ছে একটা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট। আমি কাজ থেকে বাড়িতে ফিরছি, আমার ঘরে হয়তো কেউ নেই, বা একজন মানুষ রয়েছেন যার সাথেও আমার মানসিক দূরত্ব বহু। আমি ফিরে এসে যেই সিরিজটা চালাচ্ছি, আমার মনে হচ্ছে আমি কতগুলো চেনা চরিত্রদের মধ্যে রয়েছি, একটা চেনা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্টে রয়েছি। It does not remain just an entertainment, it becomes an extended environment. আমার পরিবেশের একটা এক্সটেন্ডেড পার্ট হয়ে উঠছে। মানে ব্যাপারটা এখন এরকম হয়ে দাঁড়িয়েছে যে আমার কাছে যদি 13 থেকে 16 কোনো বাচ্চা আসে, বাবা মা নিয়ে আসেন, তার মানে অবশ্যই মোবাইল অ্যাডিকশন থাকবে, সেটা গেম বা উইদাউট গেম। মানে মোবাইল অ্যাডিকশন অ্যান্ড দিস, তার সাথে বহু কারণ থাকতে পারে, কিন্তু মোবাইল অ্যাডিকশন হ্যাজ টু বি দেয়ার, থাকবেই। এবং অবশ্যই গেম অ্যাডিকশন তার একটা বড় পার্ট। এবং বর্তমানে কিন্তু মানে আইজিডি, ইন্টারনেট গেম অ্যাডিকশন যেটা বিষয়টা, এটা কিন্তু DSM-5 মানে আমাদের যে ডায়াগনস্টিক ম্যানুয়াল মেন্টাল হেলথের, মেন্টাল ডিসঅর্ডারের, সেটাতে ইনক্লুডেড আইজিডি অ্যাজ আ ক্লিনিক্যাল ডিসঅর্ডার।
বিষয়টা কিরকম যদি একটু ভেঙে বলেন। বিষয়টা হচ্ছে আমাদের ভারতবর্ষের কনটেক্সটে একটু আলাদা এবং আমেরিকান কনটেক্সটে ডেফিনেটলি একটু আলাদা, কারণ এখনও ভারতবর্ষে বাবা মায়ের সাথেই সন্তানরা বেশিরভাগ সময়টা এখনও কাটান বা কোনো কোনো গার্জেনের সঙ্গে কাটান এবং বারণ করার মানুষ আছে। বিদেশে পশ্চিমে আরও বেশি তারা সারাদিন বাড়িতে প্রবাবলি একা এবং তারা কি করছে কেউ জানে না, দের ইজ নো কানেকশন। তো আমি ওই ভার্চুয়াল জগতে যেটা খুঁজছি সেটা অবশ্যই কানেকশন, শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট ডিস্ট্রাকশন খুঁজছি না। আপনি একটা জিনিস ভেবে দেখবেন, যদি আমার আশেপাশের জগৎটা ইন্টারেস্টিং হয় আমি কিন্তু ফোন রেখে গল্প করি। যখন আমি বোর হই আমি বেশি ফোনে অ্যাডিক্ট হই। এবার আমি যে অ্যাডিক্ট কথাটা বললাম এটাকে বলে বিহেভিয়ারাল অ্যাডিকশন। ইট ইজ নট আমি মাদকদ্রব্য সেবন করছি, ইট ইজ বিহেভিয়ারাল অ্যাডিকশন। যেরকম ধরুন গ্যাম্বলিং ইজ আ বিহেভিয়ারাল অ্যাডিকশন, ঠিক একই পর্যায়ে গেমিং ইজ আ বিহেভিয়ারাল অ্যাডিকশন। এটা শুরু হয় একাকিত্ব কাটাতে, একটু খেলি এরম করে, তারপরে ইট গেটস ইনটু আওয়ার ব্রেন, আওয়ার নিউরনস, আমাদের নিউরাল যে অ্যারেঞ্জমেন্ট সেটা অ্যাকর্ডিংলি চেঞ্জ হতে থাকে এবং আমাদের একটা ডোপামাইন রেইনফোর্সমেন্ট লুপ তৈরি হয়। মানে এই যে আমি কন্টিনিউয়াসলি একটা মুভিং এনভায়রনমেন্টের মধ্যে আছি। আপনাকে একটা খুব সিম্পল জায়গা বলি, দেখবেন মেট্রো স্টেশনে একটা টিভি চলে, সেখানে অবান্তর কিছু চলছে, দেখবেন 90% মানুষ ওদিকে তাকিয়ে আছে, কারণ আমরা অটোমেটিক্যালি মুভমেন্টের প্রতি অ্যাট্রাক্টেড হই। এবার গেম ইজ কন্টিনিউয়াসলি গিভিং মি মুভমেন্ট। এবার আমি যখন ফোনটা রেখে দিচ্ছি, গেমটা বন্ধ করে দিচ্ছি, আমার পৃথিবীটা ভয়ঙ্কর শান্ত। মানে এই একাকিত্বটা খেতে আসছে, কারণ খুব ঠান্ডা, কিচ্ছু হচ্ছে না, নাথিং হ্যাপেনিং, আমি আবার গেমে ফিরে যাচ্ছি। মানে একদিকে একাকিত্ব কাটানো আর আরেকদিকে ডোপামিন, যেটার কথা বললেন, একদম। যে হরমোন আমাকে সুখানুভূতি দিচ্ছে, এই দুইয়ের তাগিদে ইন্টারনেট গেম হোক বা ভিডিও গেম হোক তার দিকে অল্প বয়সী ছেলেমেয়েরা ঝুঁকছে। কোথাও কি এর পিছনে একটা কারণ হতে পারে যে খেলার মাঠ কমে যাচ্ছে, এটাও কি কোথাও না কোথাও এদেরকে এই ভিডিও গেমের দিকে ঝুঁকিয়ে দিচ্ছে? রিসেন্টলি অভিনেতা আর মাধবনের একটা ইন্টারভিউতে উনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। আমার বাচ্চার বন্ধুরা যখন বাড়িতে আসে, আগে আমরা 4টে বাচ্চা 5টা বাচ্চা একসাথে মানে হই হুল্লোড়, সে বাড়ির লোকের মাথা খারাপ হয়ে যেত। মাধবন বলছেন যে খুব ইন্টারেস্টিংলি তারা এখন 5টা বাচ্চা একসাথে থাকলে আপনি জানতে পারবেন না, দে আর অল সাইলেন্ট, দে আর অল ইন দেয়ার ফোন, ফোন নিয়ে ব্যস্ত, তারা ফোন নিয়ে ব্যস্ত একদম। এবং এখন প্রতিটি বাচ্চার, অন্তত আমার যে কজনের সাথে কথা বলার বা কাজ করার সুযোগ হয়েছে, যে পরিমাণ পড়ার প্রেশার, ওরা চাইলেও খেলতে যেতে পারবে না। মানে আমার তো মনে হয় এখন যদি বাড়ির পাশে মাঠও থাকে ওদের যাওয়ার সময় হবে বলে আমার মনে হয় না, তাকানোর ফুরসত, কারণ বিকেলগুলো তো ওদের কোচিংয়ে চলে যায়, স্কুল থেকে আসলো নাকে মুখে গুজে কোচিংয়ে চলে গেল। একটা ক্লাস 5-এর বাচ্চা বলছে আমার সেলফ স্টাডির সময় নেই। এবার আমি যদি 1 ঘন্টা পাই, আমার বন্ধুদের সময় হবে তার কোনো মানে নেই, এবং সেই 1 ঘন্টাটা তো আমি রাত 9টায় গিয়ে পেলাম। আমার পাশের মাঠে আমি কার সাথে খেলতে যাব তখন? তো আমি 9টা থেকে 10টা যদি আমার হাতে সময় থাকে আমি একটু গেম খেলে নেব। এবার এই 10টাটা কখন 2টো হয়ে যাচ্ছে কেউ তখন আর খেয়াল থাকছে না। আমি একটু পড়াশোনা করছিলাম এই বিষয়টা নিয়ে, তো সেখানে দেখছিলাম যে অনলাইন গেম যেগুলো রয়েছে বা ভিডিও গেম যেগুলো রয়েছে সেখানে বেশ কিছু বিষয় রয়েছে, লেভেল, রিওয়ার্ড, র্যাঙ্কিং। অর্থাৎ ধরুন আমার কোনো একটা টাস্ক দেওয়া হচ্ছে, সেই টাস্কটা আমি কমপ্লিট করছি, তাহলে আমার পরের লেভেলে যেতে দেওয়া হচ্ছে। রিওয়ার্ড অর্থাৎ আমি কোনো কিছু একটা করলাম, তার পরিবর্তে আমাকে কোনো একটা রিওয়ার্ড দেওয়া হলো, কোনো একটা পুরস্কার দেওয়া হলো। এবং র্যাঙ্কিং, এই যে অনলাইন গেমগুলো অনেক ছেলেমেয়ে একসঙ্গে খেলছে, তাদের মধ্যে কে সব থেকে ভালো খেলছে, 1 নম্বর প্লেয়ার, 2 নম্বর প্লেয়ার বা 3 নম্বর প্লেয়ার, এরকম একটা র্যাঙ্কিং তৈরি করে দিচ্ছে। তো এটাও কি কোনো না কোনোভাবে এই যারা অল্প বয়সী ছেলেমেয়ে তাদেরকে কি আকর্ষিত করছে? নিশ্চয়ই, এবং এটাকে আমরা বলি রিওয়ার্ড সেন্সিটিভিটি। মানে দেখবেন, প্রথমত এটা বোঝা প্রয়োজন যে আমাদের ফিজিক্যাল পৃথিবীতে আমাদের যেগুলো শিখতে হয় ওগুলো শিখতে পরিশ্রম লাগে। আপনি গান শিখতে যান, পরিশ্রমের ব্যাপার, আপনি খেলা শিখতে যান, পরিশ্রমের ব্যাপার, প্রথমে হবে না, কষ্ট হবে, তারপরে সড়গড় হবে। এবার গেমে কি হচ্ছে বুঝুন, প্রথম 4টে 10টা লেভেল খুব সহজ, কিন্তু ওই 12টা লেভেলে আমার কি হচ্ছে, আমি 1 থেকে 2-এ যাচ্ছি রিওয়ার্ড, 2 থেকে 3-এ যাচ্ছি রিওয়ার্ড, বিনা পরিশ্রমে রিওয়ার্ড। যতক্ষণে 12তে পৌঁছচ্ছি আই এম অলরেডি অ্যান অ্যাডিক্ট। এবার গেমের ডিফিকাল্টি বাড়ছে, আমার সময়ের ইনভেস্টমেন্ট বাড়ছে এবং আমি কমপ্লিটলি ওটার মধ্যে অ্যাবজর্বড হয়ে গেছি। রিয়েল লাইফে আমি যদি কিছু শিখতে যাই, আমি প্রথমে পারবো না, প্রথমে তো আমি সাই লাগাতে পারবো না হারমোনিয়াম ধরে, ওই সাটা লাগাতে মানুষের সারা জীবন লেগে যায়। সেখানে আমি গেমে 100 লেভেলে পৌঁছে যাচ্ছি বিনা পরিশ্রমে ঘরে শুয়ে শুয়ে। তো ডেফিনেটলি দ্যাট ইজ বিকামিং আরও লোভনীয় হয়ে উঠছে আমার মানে নিজের পৃথিবীর থেকে। যখন আমি পৌঁছে যাচ্ছি তখন বুঝতে পারছি ফিরিবার আর পথ নেই।
এবার বিষয়টা যেটা সেটা হচ্ছে যে অনেকেই তো বলতে পারেন যে বাচ্চারা গেম খেলছে, সময় তো পায় না, অল্প সময়ের জন্য গেম খেলছে, খেলছে তো কি হয়েছে? এই প্রশ্নটা যারা করছেন তাদেরকে কি বলবেন, কি ক্ষতি হতে পারে? এই প্রশ্নটা যারা করছেন তারা নিজের সুবিধের জন্যই এই ব্যবস্থাটাও করছেন, কারণ বাবা মায়েরা ব্যস্ত। হ্যাঁ, এবার সবাইকার ক্ষেত্রে আর কোনো কেউ নেই যে বাচ্চাকে দেখতে পারবে, তো ফোন দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে ইজিয়েস্ট উপায়। কিন্তু এই যখন বসিয়ে দিচ্ছেন তখন তারা কিন্তু একটা নিজের রিওয়ার্ড সেন্সিটিভিটিতে আছেন, যে আমার এই প্রেজেন্টেশনটা বানানো দরকার, একটু ফোন নিয়ে বসে থাকুক 2 মিনিট, কি হবে? এবার এই কি হবেটা আমি কেন বলছি, আমার সুবিধের জন্য বলছি, কিন্তু বাচ্চার সুবিধের জন্য বলছি না। কিন্তু এই কি হবেটা কখন যে বাচ্চার অ্যাডিকশনে পরিণত হয়ে যাচ্ছে ততদিনে অনেক দেরি হয়ে গেছে। সেটা নিয়ে বাবা মায়েরাই যখন মাথা খারাপ করছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় শুরুটা বাবা মাই করিয়েছেন তাদের সুবিধের জন্য। কি কি ক্ষতি হতে পারে, মানে যারা গেম অ্যাডিক্ট দীর্ঘ সময় ধরে গেম খেলছে, সমস্যা কি কি ফেস করতে পারে? একটা দিক এক্সট্রিমটা আগে বলি, একদম এক্সট্রিম 2-3টে ঘটনা এরকম ঘটেছে, আমেরিকাতে ঘটেছে, আর্জেন্টিনায় ঘটেছে, আমাদের ভারতবর্ষে কর্ণাটকেও ঘটেছে। এই যে গুলি করছি মানুষ মরে যাচ্ছে, এবার গুলি করছি এবং মানুষ মারা যাচ্ছে, এটা যে একটা সাংঘাতিক ঘটনা, এটা ব্রেনে রেজিস্টার হচ্ছে না। মানে সামনের জনকে মানুষ বলে মনে হচ্ছে না, সেও সামনের গেমের চোখে একটা ক্যারেক্টার। একটা ক্যারেক্টার বলে মনে হচ্ছে, বা একটা ওই ধরুন ওই যে এবারে সেই আমরা স্নেক খেলতাম না, কিছু একটা খেয়ে নিচ্ছে ওই একটা স্নেক গিয়ে, তো ওরকম একটা কিছু মনে হচ্ছে। এবার আমেরিকাতে কিছু ঘটনা এরকম ঘটে যে টিনেজার বাচ্চা, তাদের তো বাড়িতে বন্দুক থাকে, তারা বন্দুক দিয়ে 2-3 জন মানুষ অ্যাকচুয়ালি মেরে ফেলেছে এবং তারা বুঝতে পারেনি তারা কি করে ফেলেছে, বিকজ ইটস আ গেম, মানে তারা তো গেমে সারাক্ষণই করছে, আলাদাটা আর কি হলো। মানে যেগুলো অ্যাকশন গেম থাকে বা যে গেমগুলোয় ভায়োলেন্স থাকে। হ্যাঁ, একদম। এই প্রসঙ্গে একটা কথা বলতে হয়, কিছু বছর আগে আমরা একটা গেমের কথা খুব শুনতাম, যেখানে একদম শেষ ধাপে গিয়ে বলা হতো যে এবার একজনকে সুইসাইড করতে হবে। আরও একটি জনপ্রিয় ইন্টারনেট গেমের কথা আমরা শুনেছি, যেখানে রিয়েল টাইম লোকেশন দেওয়া হচ্ছে এবং সেই লোকেশনে কিছু না কিছু একটা পুরস্কার থাকছে, তাকে সেই জায়গায় গিয়ে সেটা সংগ্রহ করতে হবে। সেখানে যাচ্ছে, গিয়ে সেই পুরস্কারটা বা রিওয়ার্ডটা তাতে অ্যাক্সিডেন্টসও হয়েছে প্রচুর, অ্যাক্সিডেন্ট ট্রেন হচ্ছে। অ্যাক্সিডেন্টস এই যে হয়েছে। বিষয়গুলো রয়েছে যেখানে এমন কিছু করতে বলা হচ্ছে যা আসলে ক্ষতিকারক, এ বিষয়ে কি বলবেন? আনফর্চুনেট ছাড়া কিছু বলার নেই, মানে এবং কি হচ্ছে আরও একটা জায়গা বলি, এটা না একটা ভীষণ ওবিডিয়েন্স কন্ডিশনিং থেকেও হয়। ওবিডিয়েন্স কন্ডিশনিং মানে আমি কি বলছি, বাবা মায়না দেখবেন বাচ্চাদের এইটা বলে খুব বড় করে, তোর ভালো, তোর থেকে আমি বেশি বুঝি, বা আমি যা বলছি করতে হবে। বাচ্চাদের মধ্যে এই ওবিডিয়েন্স কন্ডিশনিং সাংঘাতিক তৈরি হয় এবং এতটাই যে সেটা কিন্তু তারা বড় বয়স অবধি বজায় রাখে। বস বললে আমি করব, প্রচণ্ডভাবে অর্ডার নেয়ার একটা মানসিকতা তৈরি হয়। এবং এই গেমসেও যখন এবার তো একটা অ্যাডিকশানে তৈরি হচ্ছে আমার, এবং আমাকে যা 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 বলছে আমি কোথাও গিয়ে প্রশ্ন করছি না, আমার অবান্তর মনে হচ্ছে না, আমি বলছি না এই পুরোটাই বাড়ির লোকের দোষ, কিন্তু এর একটা জায়গা রয়েছে, আমি যে অথরিটিকে প্রশ্ন করতে পারি, যে কেন করব এই বোধটা কিন্তু বাবা মায়ের তৈরি করে দেওয়াটা দায়িত্বের মধ্যে পড়ে। আমি যা বলছি করতে হবে ইজ নট আ গুড পেরেন্টিং, ইটস আ অথরিটেরিয়ান পেরেন্টিং। আমি যে অথরিটিকে প্রশ্ন করতে পারি এবং অথরিটি উত্তর দিতে বাধ্য, ব্যাখ্যা করতে বাধ্য, যে আমি করতে হবে বুঝতে পারছি, কেন করব। এবং অবশ্যই মানে এই গেমগুলো তো ডিজাইনডই হচ্ছে এরকমভাবে এবং এই যে বললাম ইজি টু অ্যাক্সেস, 8 থেকে 80 সবাই করতে পারবে, এমনভাবেই এটা আমাদের সেন্সারি সিস্টেমের সাথে রেসপন্সিভ যে সবাই ব্যবহার করতে পারে, এবং করাই হচ্ছে বিষয়টাকে এরকম করে যে যাতে সকলেই অ্যাক্সেস করতে পারে। এবং ইট ইজ নট ডিফিকাল্ট, অ্যান্ড ইট ইজ নট ডিফিকাল্ট ফর আ রিজন, কেননা এটা কনজিউমার সেন্ট্রিক। ডিফিকাল্ট হলে কনজিউমার যাবে না। হ্যাঁ, এই যে বললেন আপনি যে একেবারেই এটার বাণিজ্যিকরণ হয়েছে, হ্যাঁ এটা আর বিনোদনের পর্যায়ে নেই, সীমাবদ্ধ। এখন বিষয়টা যেটা সেটা হচ্ছে এই ভিডিও গেমসগুলো খেলে কিন্তু উপার্জনও করা যায়, সেই সুযোগও তৈরি হয়ে গেছে। যেমন আমি রিল বানিয়ে উপার্জন করতে পারি, তেমন আমি কিন্তু গেম খেলে উপার্জন করতে পারি। আমি একবার শুনেছিলাম একটি অল্প বয়সী ছেলে আরেকজনকে বলছে যে যদি এই গেমটা তুমি খুব ভালোভাবে খেলতে পারো তাহলে এই যে চাকরি তুমি করছো বাইরে গিয়ে, এরকম চাকরি করে যা মাইনে তুমি পাও সেরকম 10টা লোককে তুমি তোমার বাড়িতে রেখে দিতে পারবে, কারণ সেখানে উপার্জনের এত বেশি সুযোগ রয়েছে। তো এটাও তো কোনো না কোনো একটা জায়গায় সেই প্রলোভনের হাতছানি। কিভাবে দেখবেন? নিয়ন্ত্রণটা খুব ইম্পর্ট্যান্ট। দেখুন সব কিছুতেই, মানে আমি বলছি, আমি ভার্চুয়াল যদি ছেড়েও দিই, সাধারণ পেশাতেও কেউ গায়ক, কেউ অভিনেতা, সকলেরই যদি উপার্জন বা যাই হোক সেটা যদি অবসেশনে পরিণত হয় তাহলে কোথাও একটা গিয়ে সেটা সমস্যার।
এখানে উপার্জনের সুযোগ রয়েছে, এটা বাস্তব, এবং এখনকার দিনে যা যা কিছু নতুন মাধ্যম, সেখানে সত্যি অদ্ভুত উপার্জনের সুযোগ রয়েছে, কিন্তু দের ইজ আ ক্যাচ। কজন মানুষ সত্যি সেই উপার্জনটা করতে পারছেন? 1,00,000 জন গেলে হয়তো একজন পারছেন, আমি কিন্তু ওই একজনকে দেখে ছুটছি। এটাও খুব ইম্পর্ট্যান্ট যে আমি যদি ঠিকঠাক পড়াশোনা করি, ঠিকঠাক চাকরি করি, আমার একটা জীবনযাপনের ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু গেম খেলে আমি জীবন চালিয়ে নেব, এটা কতজন আসলে পারছে? এবং যেই মুষ্টিমেয় কিছুজন পারছে, সেটা দেখে আমি দৌড়চ্ছি। আমার মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতিটা হচ্ছে, কিন্তু আমি পাচ্ছি কি সেই রিওয়ার্ডটা আদৌ? গেম বা ফোন বা যে কোনো ডিজিটাল ইকোসিস্টেম আমাদের সেন্সরি সিস্টেমের সাথে ভীষণ অ্যাডজাস্টমেন্টে তৈরি হয়। আমার সাংঘাতিক মনোসংযোগ তৈরি হতে পারে, আবার আমার সাংঘাতিক ডোপামিন অ্যাডিকশন তৈরি হতে পারে। ধরুন, যিনি কোনো খুব সেন্সিটিভ কাজ করেন, তিনি একজন লোকো পাইলট, বা যিনি একজন এরকম কোনো কাজ আসলে করেন যেখানে প্রচণ্ড মনোসংযোগের প্রয়োজন, তাঁদেরও কিন্তু ওই সেন্সটা তৈরি হয়। কিন্তু গেমের প্রবলেম হচ্ছে, এটা আমাকে কিছু জিনিস ভালো তৈরি করে, যেরকম কিছু তার ইল এফেক্ট আছে যেগুলো সাংঘাতিক পরিমাণ, ওবেসিটি ইত্যাদি বেড়ে যাচ্ছে, কারণ আমার কিছুর জন্যই উঠতে হচ্ছে না। এন্টারটেনমেন্ট, গেম খেলতে ইচ্ছা হচ্ছে আমার হাতের সামনে, তো আমাকে তো উঠে বেরোতে হচ্ছে না কোনো কিছুর জন্য। খেলতে হলে তো আমায় আগে স্বাস্থ্য তৈরি করতে হবে, আমাকে সংযম তৈরি করতে হবে, আমাকে ডায়েট মেনটেন করতে হবে। গেমের জন্য তো আমার এগুলো কিছু লাগছে না। এবং যেই নিপুণতাগুলো তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু ভীষণ ডিজিটাল সেন্সিটিভই নিপুণতা, ওটা আপনি অন্য কোথাও কাজে লাগাতে যে খুব পারবেন তা নয়। এইটাই। এবং বন্ধু বান্ধবদের সঙ্গেও ওই যে একটা টিম ওয়ার্কের কথা আমরা বলি, যে 4 জন মিলে বা 5 জন মিলে একটা কাজ করবে, সেখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা যোগাযোগ থাকবে এবং একটা প্ল্যানিং থাকবে, একসঙ্গে প্ল্যান করার যে ক্ষমতা, সেটাও বোধহয় এই অনলাইন গেম বা এই ভিডিও গেম এগুলো কেড়ে নিয়েছে। হ্যাঁ, মানুষ কিছুটা প্রোঅ্যাক্টিভের থেকে রিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ধরুন, আমি 4 জন মিলে যদি একটা কিছু খেলতে যাই, সেটা আলপিন টু এলিফ্যান্ট আমাকে ডিজাইন করতে হবে। যদি আমায় 4টে বাঁশ দিয়ে উইকেট বানাতে হয়, সেটাও আমাকেই ডিজাইন করতে হবে। কিন্তু ইন কেস অফ অনলাইন গেম, সিস্টেম আমাকে কন্ট্রোল করছে, সিস্টেমে আছে সব, আমি শুধু রেসপন্স করছি। আমি কোনো প্রশ্ন করছি না, কেন আমি শুধু করছি জানতে response চাইছি না। করছি। হ্যাঁ, এইটা একটা বড় সমস্যা, মানে আমাদের চিন্তা ভাবনার যে পরিধি, সেটাকে কোথাও না কোথাও একটা বেঁধে দিয়েছে। আচ্ছা, আপনি তো প্র্যাকটিস করেন, আপনার কাছে অনেকে বিভিন্ন সমস্যা নিয়ে আসে, এই রকম সমস্যা কিরকম আসে? প্রচুর। আমি বললাম, মানে 13 থেকে 16 বাচ্চারা আসছে মানেই গেমের সমস্যা বা ফোনের সমস্যা, ফোনের অ্যাডিকশন। গেম অথবা গেম ছাড়া ফোনের অ্যাডিকশন আছেই, মানে ইট ইজ টেকেন। এরকম আজ অবধি হয়নি যে এই 13 থেকে 16 বাচ্চারা এসছে এবং এই প্রবলেমটা বাবা মা বলেননি, যে ফোন নিয়ে বসে থাকে সারাদিন, খেতে ডাকছি আসে না, ঘুমোতে যায় রাত 3টের সময়, ফোন নিয়ে বসে আছে। এটা ভীষণভাবে আছে। কাটিয়ে ওঠার উপায়? কাটিয়ে ওঠার উপায় এটাই, নিয়ন্ত্রণ। সব কিছুতেই, যে কোনো কিছুরই অ্যাডিকশন মাত্রেই আমার একটাই উপায়, নিয়ন্ত্রণ। এবং একটা কথা মনে রাখা প্রচণ্ড প্রয়োজন, গেম অ্যাডিকশন আর যে কোনো অ্যাডিকশনের মতন কিন্তু একটা উইথড্রল ফেজ আসে। প্রথম যখন আমি ছাড়বো, ডিপেন্ড করছে আমার অ্যাডিকশনটা কত স্ট্রং। যদি ভীষণ স্ট্রং অ্যাডিকশন থাকে, প্রথমটা সাংঘাতিক সমস্যা হয়। এবং আজকাল গেম অ্যাডিকশনের জন্য রিহ্যাবিলিটেশনও ইজ নট আ রেয়ার ইনসিডেন্ট। রিহ্যাবেও যেতে হচ্ছে গেম অ্যাডিকশন থেকে বেরোনোর জন্য, এটা প্রচুর ঘটছে। একদমই এটা। রিহ্যাবে যাওয়ার কথা বললেন, রিহ্যাবে মানে আসলে করা কি হয়? আপনাকে প্রথমত প্রচণ্ড ডিসিপ্লিনে বাঁধা হয়, এবং যেটা আপনার অ্যাডিকশনের বস্তু, সেটা থেকে ডিস্ট্র্যাকশন অনেকটা বাড়িয়ে দেওয়া হয়, ডিস্টেন্স বাড়িয়ে দেওয়া হয়। এবং যেটা সবথেকে ইন্টারেস্টিং, যেটার জন্য সবথেকে বেশি দরকার হয় রিহ্যাব সাপোর্টটা, সেটা একদম উইথড্রলটা মেনটেন করার জন্য। কারণ বিভিন্ন মানুষ উইথড্রলে ভয়ঙ্কর রিয়্যাক্ট করেন, ভয়ঙ্কর ফিউরিয়াস হয়ে উঠতে পারে, ভয়ঙ্কর সেন্সিটিভ হয়ে উঠতে পারে, ভায়োলেন্ট হয়ে উঠতে পারে। ওই সময়টা প্রফেশনাল ছাড়া কন্ট্রোল করা খুব মুশকিল হয়। অর্থাৎ বলছেন যে মানে এই যে ভিডিও গেম, এটা খেলেও একজনের এতটা আসক্তি তৈরি হতে পারে যে সে ভায়োলেন্ট, মানে সে হিংস্র হয়ে উঠতে পারে। একদম, মানে ওই যে আমি কন্টিনিউয়াস মোশনের মধ্যে, আপনি বাড়িতে ওয়াইফাই নেই, ধরুন ইন্টারনেট কোনোভাবে কানেক্ট করা যাচ্ছে না। আজকালকার দিনের একটি বাচ্চাকে ইন্টারনেট কানেকশন যারা কোনো জায়গায় ঘুরতে যদি নিয়ে যান, আপনি তাদের অস্থিরতা দেখবেন। গেমেরও দরকার নেই, ইন্টারনেট শুধু নেই, আপনি শুধু তার অস্থিরতাটা দেখবেন। ইট ইজ অ্যান ভেরি সাবলাইম অ্যাডিকশন। এবং ভবিষ্যৎটা এরকম হতে চলেছে হয়তো, যে অ্যাডিকশন বোঝার জন্য হয়তো একটা সুস্থ মানুষও থাকবে না, কারণ এভরিওয়ান ইজ ইন দ্যাট লুপ। এটা যে অ্যাডিকশন, সেটা বোঝার জন্য তো কাউকে এটার বাইরে থাকতে হবে। কেউ কি আছে?
আই ডাউট। আচ্ছা, অ্যাডিকশন যে এটা বুঝবো কিভাবে, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে আমি বুঝতে পারছি না যে এটা অ্যাডিকশন না অ্যাডিকশন নয়, স্বাভাবিক, এইটা সীমাটা কোথায়? এটা তো সব কিছু নেই, মানে ধরুন ডিপ্রেশন নিয়েও এই প্রশ্নটা মানুষের আছে যে কখন বুঝবো এটা ক্লিনিক্যাল ডিপ্রেশন। অ্যাডিকশনের প্রশ্নটাতে বলি, প্রথমত লেম্যানস ল্যাঙ্গুয়েজে বললে আমার প্রথম লক্ষণ হচ্ছে আমার সারাদিনের কাজ ইন্টারাপ্টেড হবে। আমি যখন সব কিছু রেখেও গেমটা খেলছি, আমি কোথাও একটা কি ডিফারেন্সিয়েট করতে পারছি যে আমার এটাও প্রয়োজন, ইট ইজ মাই এন্টারটেনমেন্ট, এই ডিফারেন্সিয়েশনটা আমি করতে পারছি, আমি সময় বাঁধতে পারছি, ওটাই আমার জগৎ হয়ে ওঠেনি। প্রথমত ডিউরেশনটা দেখা খুব প্রয়োজন, যে কতক্ষণ ওটার মধ্যে আছে এবং ওটা ছেড়ে কীরকম আছে। প্রচণ্ড ছটফট করছে কি, বসতে পারছে না এক জায়গায়, যদি আমার রোজকার কাজ ব্যাহত হয় তাহলে ডেফিনেটলি অ্যাডিকশন। এটা প্রচণ্ডভাবে একটা লক্ষ্য করার মতন বিষয়। এবং দ্বিতীয়ত অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, মানে ধরুন স্লিপ ডেপ্রাইভেশন হতে পারে, ঘুমোচ্ছে না, কারণ ওই ডোপামাইন লুপটা চলে এসছে, তো নার্ভাস সিস্টেম শান্তই হতে পারছে না, ঘুমোতে পারছে না। আবার হতে পারে কেউ কেউ খাওয়া দাওয়া ছেড়ে দেয়, চোখ মুখ বসে যায়, মানে একদম অ্যাডিকশনের ক্ষেত্রে যা 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 আমরা দেখি সমস্তটা হতে পারে ইন কেস অফ দিস। বাট হ্যাঁ, মানে একদম মূলে বা শুরুতেই বিনাশ করার উপায় হচ্ছে, আমি যেটা অন্তত খুব বেশি পরিমাণে বলি, টিনেজ বাচ্চাদের তো অবশ্যই, বড়দেরও, দিনে 2 ঘন্টা ফোন ফ্রি থাকা প্র্যাকটিস করতে হবে। এবং প্রথমটা পাগল হয়ে যায় মানুষ, যারা সারাক্ষণ ফোন নিয়ে আছেন তারা বুঝতে পারেন না যে ফোনটা ছাড়া কি করব। এবং এইখানেই প্রবলেম। ওই যে একটা দ্য গ্রেট ডিক্টেটর বলে ছবি আছে না, মানে ফোন ইজ দ্য ডিক্টেটর অফ আওয়ার লাইফ অ্যান্ড আওয়ার টাইম। আপনি ফোনটা রেখে ভাবুন 2 ঘন্টা কাটাবেন, কিন্তু যদি আপনার কাছে ফোন নেই, আপনি জাস্ট নেক্সট কি করব বুঝতে পারছেন না, দেন ইউ হ্যাভ টু বি অ্যালার্ট। আমরা ফোনের গেমের কথা বললাম, এখন সমস্যাটা হচ্ছে অধিকাংশ গেম কিন্তু এখন আবার একটা সিস্টেমের প্রয়োজন পড়ছে, অর্থাৎ আমায় আলাদা করে গেমিং একটা ডেস্কটপ নিতে হচ্ছে, তাতে অনেক রকম কনফিগারেশন তৈরি করতে হচ্ছে, সেটার পিছনে প্রচুর খরচ রয়েছে। তার জন্য আমি আমার বাবা মায়ের কাছে বায়না করছি, তাদের উপর চাপ সৃষ্টি করছি যে এটা আমায় করে দিতে হবে, কিনে দিতে হবে, একটা বিশাল সেট আপ বানিয়ে আমি গেমটা খেলতে বসে যাচ্ছি এবং সারাদিন দেখা যাচ্ছে ওই গেমটা নিয়ে আমি বসে থাকছি। এই যে স্লিপ সাইকেলের কথা আসছিল, ঘুমের সময় সেটা পরিবর্তন হয়ে গেল। কখন দেখতে দেখতে মানুষ ঘুমোতে যাচ্ছে ভোর 5টায় এবং ঘুম থেকে উঠছে হয়তো দুপুর 12টায়। এটার হাত থেকে বেরিয়ে আসার কি উপায়, কি করা যেতে পারে এগুলোর ক্ষেত্রে? এবং এই যে আপনি গেমিং ডিভাইসের কথাটা বললেন, এটা তো অলমোস্ট এখন একটা স্টেটাস সিম্বলে পরিণত হয়েছে যে আমার বাড়িতে এটা কিন্তু আছে। হ্যাঁ, তার মানে আমি হচ্ছি খুব মডার্ন এবং খুব আধুনিক মনস্ক এবং খুব এই সময়ের সাথে, এবং যেটাকে এখন আমরা খুব ব্যবহার করি কুল, যেহেতু আমার বাড়িতে এই জিনিসটা আছে। এবং এটা একটা স্টেটাস সিম্বলেও, এবং পরিণতটা হয়েছে ভীষণ, এটা ভীষণ একটা বাণিজ্যিক ডিসিশন, এটা ভীষণ এভাবে প্লট করা হয়েছে যাতে এটা এভাবে পোর্ট্রে হয় এবং বন্ধু বান্ধবের কাছে কদর বেড়ে যায়, বন্ধু বান্ধবের কাছে কদর বেড়ে যায়। একটা বিশেষ কোম্পানির ফোনের ক্ষেত্রে যেরকম এই ক্রেজটা রয়েছে। তো এবার যে কোনো সমস্যার সব থেকে বেরিয়ে আসার ভালো উপায় হচ্ছে আমি যখন যত আর্লি সেটা ট্রিট করব, এনি প্রবলেম। সেম ফর গেমিং। আমি যদি বুঝতে পারি যে আমি বা আমার পাশের লোক অনেকটা সময় কাটাচ্ছে, তাকে অ্যালার্ট করা এবং তাকে এটা বোঝানো যে সে কেন ওটা করছে। তো আমাকে এটা বুঝতে হবে যে ওইটা বন্ধ করে যে পৃথিবীটা, সেইটা আসল পৃথিবী, ওটা কনফিগারই করা হয়েছে আমাকে ওইভাবে অ্যাডিক্ট করারই জন্য। তো আসল পৃথিবীটাতে কিছুক্ষণ সময় কাটানো কম্পালসারি করা প্রয়োজন, শূন্যতাটাই বাস্তব, এইটা বোঝা খুব প্রয়োজন। বিষয়গুলো আমরা বুঝতে তো পারি অনেক সময় যে হ্যাঁ বেরিয়ে আসতে হবে বা এটা করতে হবে, কিন্তু কিভাবে করব, কিভাবে সেই মনের জোরটা খুঁজে পাবো, সেই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট থাকে না। কি কি করতে হবে আমাকে? দেখুন, প্রত্যেকটা মানুষের কিন্তু কানেকশনটা বিভিন্ন বিভিন্ন হয়। মানে কেউ হয়তো একটু সঙ্গ পেলে, একটু কোম্পানি পেলে আর ওটা করবে না, এটা হতে পারে। কেউ হয়তো একটা গল্প করার মানুষ পেলে আর গেম খেলবে না। কিন্তু এমনও মানুষ আছেন যারা সব কিছু পেলে সব কিছু ছেড়েই ওটা করবে। এবং এটা ভীষণভাবে কেস স্পেসিফিক, যে কে কীভাবে রিয়্যাক্ট করছে, কার নার্ভাস সিস্টেমটা কীরকম, কার পুরো ইমোশনাল ইকোসিস্টেমটা কীরকম, তার উপরে ডিপেন্ড করে যে কার জন্য কী কার্যকর। কিন্তু একটা খুব জেনেরিক নিয়ম হচ্ছে, প্রথমেই তো আমি আজকে 4 ঘন্টা 5 ঘন্টা গেম খেলি, কালকের থেকে আমি দেবো না, সাংঘাতিক এটা উইথড্রল হয়। কিন্তু আইডিয়ালি সেটাই করা খুব ভালো, কিন্তু সেটা করা ডিফিকাল্ট। কেননা সেটাতে যেটা হয়, 4 দিন পরে 5 দিন আবার 12 ঘন্টা গেম খেলবে জোরপূর্বক যদি আমি আটকাই। তো আমার
খুব ইন্টারেস্টিং হচ্ছে সময় কমানো। মানে আমি বললাম যে তুমি আজকে 4 ঘন্টা খেলেছো এবং আমি বোঝালাম তাকে যে কেন এটা খারাপ, কি কি তোমার সমস্যা হতে পারে, এবং আমি পরের দিন বললাম যে আজকে 3.5 ঘন্টা, 3.5 ঘন্টায় কিন্তু বন্ধ করতে হবে। এই 3.5 ঘন্টাটা 7 দিন চলুক, তার পরের দিনই 3 ঘন্টা করবো না, চলুক 7 দিন। কেননা আমার বায়োলজিকেও অ্যাকর্ডিংলি অ্যাডাপ্ট করতে হবে। দুম করে কমিয়ে আনলে আমার বডি রিয়্যাক্ট করবে, এরম করে আস্তে 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 আমাকে কমিয়ে আনতে হবে। উত্তরণের পথ। বাস্তব বা আমাদের যে ফিজিক্যাল পৃথিবীটা, আসল পৃথিবীটা, সেটাকে না একটু মনের মতো করা প্রয়োজন। আজকালকার বাচ্চাদের যদি আপনি দেখেন, সবটা চাপ, ওদের কোথাও আনন্দ নেই। স্কুলটা চাপের জায়গা, স্কুল আর আনন্দের জায়গা নেই। প্রত্যেক সপ্তাহে পরীক্ষা। তো স্কুল আমার কাছে একটা প্রেশার বক্স, নট আ প্লেজার বক্স। তারপরে আমি যাচ্ছি কোচিংয়ে, এবং সেই কোচিং কিন্তু 2 ঘন্টার আমাদের ছোটোবেলার কোচিং নয়, সেটা আরেকটা স্কুল। সো আমি একসাথে দুটো স্কুলে পড়ছি, সারাক্ষণ পরীক্ষা দিচ্ছি, স্কুলে পরীক্ষা, কোচিংয়ে পরীক্ষা, বাড়িতে পরীক্ষা। এবং আমার শখের জিনিসগুলো বাবা মা বন্ধ করিয়ে দিচ্ছে, কারণ পড়াশোনাটা আগে প্রয়োজন। তাহলে আমি কোথায় মুক্তি পাবো? কোথায় যাচ্ছি আমি? আমি গেমে যাচ্ছি, আমি ফোনে যাচ্ছি। তো আমার সত্যিকারের পৃথিবীটা যদি আমার জন্য একটু সুন্দর হয়, একটু ভালো হয়, আমি কিন্তু সবসময় এসকেপ করব না। আমার এসকেপের দরকার হচ্ছে কেন? আমি যদি এসকেপের দরকার না হওয়ার মতন একটু পরিস্থিতি তৈরি করতে পারি, তাহলে কিন্তু এই পালানোর প্রবৃত্তিটাকে একটু থামানো যাবে। একটা সুন্দর সম্পর্ক, একটা সুন্দর সম্পর্ক, সুন্দর সময় কাটানো, যেটাতে সে কানেকশনটা ফিল করে, বা কোনো এমন কোনো হয়তো অ্যাক্টিভিটিস বা কাজ যেটাতে সে মজা পাচ্ছে, যেটা তার কাছে প্রেশার হচ্ছে না। মানে মূল দায়িত্ব বাড়ির লোককেই নিতে হবে, বন্ধু বান্ধবদেরই নিতে হবে। ছেলে মানুষ মানে যখন তারা টিনেজার তখন তো অবশ্যই, এবং বড় হয়েও যদি পাশে কেউ থাকেন তাদের বেরিয়ে আসা অনেক সহজ হয়। বাড়ির লোকজনকেই এগিয়ে আসতে হবে এবং তাদেরকেই সাহায্য করতে হবে যাতে এরকম পরিস্থিতি তৈরি না হয়। কিন্তু যদি তৈরি হয়ে যায়, তাহলে ঠিক কোন সময় এবং কখন আমায় একজন বিশেষজ্ঞর কাছে যেতে হবে? সব থেকে বড় মানে যেটা বোঝা যায় সেটা হচ্ছে ফিজিক্যাল হেলথ ডিটোরিয়েশন, এবং এটা ডিপ্রেশনের ক্ষেত্রেও সত্যি। যদি পারসিস্টেন্ট ফিজিক্যাল সিমটম থাকে, তাহলে বুঝতে হবে যে ইট নিডস ভেরি ডিফারেন্ট কেয়ার। কখন মনোবিদের কাছে যেতে হবে এর কোনো বাধা ধরা নিয়ম নেই। আপনার যদি যে কোনো সময় অসুবিধে মনে হচ্ছে যে আপনি ঠিক নিজে পারছেন না গুছিয়ে উঠতে, আপনি যেতে পারেন, এবং যদি কোনো হেল্প দরকার হয় তাঁরা সেভাবে গাইড করবেন। যদি মনে হয় সব ঠিক আছে, তারা সেইটুকুনি বলে আপনাকে আশ্বস্ত করতে পারেন। কিন্তু ফিজিক্যাল সিমটম, এবং একটা বিষয় হচ্ছে আমার রোজকার কাজগুলো মিস হচ্ছে এই গেম খেলার জন্য, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়। আমি কলেজ যাচ্ছি না, স্কুলে যাচ্ছি না, পড়াশোনা করছি না, এবং আমি কতক্ষণ, ডিওরেশনটা কি, কতক্ষণ আমি ওখানে ইনভেস্ট করছি, এবং যতক্ষণ ওটা নেই আমি কীরকম থাকছি, আমি কি খুব অস্থির, আমি কি কোনো কাজে মন দিতে পারছি না, খুব এক্সট্রিম হচ্ছে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছি, রাতে ঘুমোতে পারছি না, এরকম বহু কিছুই ঘটতে পারে। এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া খুব গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ। আজ আমরা কথা বললাম ইন্টারনেট গেম আসক্তি নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট মনোবিদ উপাসনা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে ছিলাম আমি শুভঙ্কর দে। শ্রোতা বন্ধুদের কাছ থেকে আজকের মতো অনুমতি চেয়ে নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন আকাশবাণী কলকাতার পডকাস্ট। ধন্যবাদ।